কুমিল্লার মুরাদনগরে প্রবাসী স্ত্রীকে ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলী সহ ৫ জন গ্রেফতার। সংস্কার ইস্যুতে আজ আবার রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে দাখিল আজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লার মুরাদনগরে প্রবাসী স্ত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এর আগে ধর্ষণের পর ভিডিও ভাইরালের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে রামচন্দ্রপুর পাঁচখিত্তা গ্রামের এক প্রবাসী স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলীর বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়দের হাতে মারধরের শিকার হন তিনি। পরে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যায়। ভুক্তভোগীর লিখিত এজাহারের ভিত্তিতে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে মুরাদনগরের ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতা দায়ী বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। কুমিল্লার মুরাদনগর উপজেলায় নারীকে ধর্ষণ ও তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় মাফিয়াদের দোষারোপ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, মুরাদনগরে আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন। আজকের পরিস্থিতির জন্য তারাই দায়ী। উপদেষ্টা আরও বলেন, এর আগেও চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করায় তাকে ছিনিয়ে নিতে থানায় হামলা ভাঙচুর করে এক মাফিয়ার বাহিনী। মূল মাফিয়াদের লাগাম টেনে না ধরা গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা ৭ম দিনের বৈঠক আজ আবার শুরু হবে। ৩ দিন বিরতির পর সকাল ১১টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আবার শুরু হবে ৩০টি রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। আজ আলোচ্য সূচিতে রয়েছে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রাষ্ট্রপতি নির্বাচন ও নারী প্রতিনিধিত্ব। এর আগে গত বুধবার জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নাম নিয়ে বিতর্ক থাকায় এদিন তা পরিবর্তন করে ৭ সদস্যের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি করার প্রস্তাব দেয় কমিশন। এ বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়। তবে বিএনপি জানায়, এ ধরনের কমিটি নির্বাহী বিভাগের ক্ষমতাকে সংকুচিত করবে। জুলাই গণহত্যার প্রতীক রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদের হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আজ আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আলোচিত এ মামলার অভিযোগপত্র দাখিল করা হবে। এর আগে বৃহস্পতিবার প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, মামলার তদন্তে ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও চূড়ান্ত অভিযোগপত্রে কতজনকে দায়ী করা হবে সে বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নেননি। ১৩ জানুয়ারি এ মামলা শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করে অভিযোগ ট্রাইব্যুনালে দায়ের করে শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী। মামলায় ৪ আসামি কারাগারে রয়েছে। তারা হলো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি গ্রহণ করাতে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চে এ রায় ঘোষণা করেন। এর আগে নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলা বিধির বহুল আলোচিত গেজেট গ্রহণ করে আদেশ দিয়েছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বিভাগ। এরপর গেজেট প্রকাশের আগে এই বিধিমালায় আপত্তি জানিয়ে তা আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ১৯৯৪ সালে অধস্তন আদালতের বিচারকদের বেতন গ্রেড ১ ধাপ নামিয়ে দেওয়া হয়। এ নিয়ে হাইকোর্টে রিট করেন তৎকালীন জেলা জজ ও জুডিশিয়াল অ্যাসোসিয়েশনের মহাসচিব মাজদার হোসেন সহ ২১৮ জন বিচারক। ১৯৯৫ সালের ১৯ নভেম্বর অধস্তন আদালতের বিচারকদের বেতন গ্রেড নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে বিচারকদের বিসিএস ক্যাডারভুক্ত করার বৈধতার প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। পরবর্তীতে ১৯৯৭ সালের ৭ মে রুল যথাযথ ঘোষণা করে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস করার রায় দেন।
তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সে আপিলের শুনানি শেষে 1999 সালের 2 ডিসেম্বর 12 দফা নির্দেশনা দিয়ে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। এক সময়ে দামি বিদেশি ফুল লিলিয়াম, জারবেরা ও অ্যাস্ট্রোবার চারা চড়া মূল্যে ভারত থেকে আমদানি করা হলেও এখন দেশে উৎপাদন হচ্ছে এসব গাছ। একদিকে যেমন ফুলের চারার আমদানি কমছে, অন্যদিকে সাশ্রয়ী দামে এসব পাচ্ছেন চাষিরা। যশোর থেকে ঘুরে এসে মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ফুলের রাজ্য হিসেবে পরিচিত যশোরের গদখালি। একসময় প্রচলিত ফুলের চাষ করতেন এখানকার চাষিরা, কিন্তু বর্তমানে দেশীয় জাতের ফুলের বাইরে এখন গদখালিতে চাষ হচ্ছে নেদারল্যান্ডসের লিলিয়াম, অ্যাস্ট্রোমা, জারবেরা, টিউলিপ। একসময় ভারত থেকে অনেক দাম দিয়ে আমদানি করা হতো এসব ফুলের চারা। দেশেই টিস্যু কালচার পদ্ধতিতে চাষ হচ্ছে। ভারত থেকে প্রতি পিস জারবেরার চারা 80 থেকে 100 টাকায় আমদানি করলেও এখন যশোরেই পাওয়া যাচ্ছে প্রায় অর্ধেক দামে, মাত্র 40 থেকে 45 টাকায়। আরআরএফ নামে একটি বেসরকারি সংস্থা টিস্যু কালচার পদ্ধতিতে ল্যাবে চাষ করছে এসব নামিদামি ফুলের চারা। আর্থিক সহযোগিতা করছে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF। প্রতি মাসে 25,000-এর বেশি চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে মাত্র 5,000। আমাদের এখানে 2-3টা ফুলের নতুন জাত আসছে, কিন্তু তুলনামূলকভাবে বীজ আমরা পাইনি, যার কারণে সেটা আমরা সব জায়গায় তেমন ভাবে সেল দিতে পারতেছি না। তো আমাদের আরআরএফ এর একটা টিস্যু কালচার ল্যাব হয়েছে, তা আমি মনে করি যদি আবার ওখানেও দেখা যাচ্ছে যে 35 টাকা করেও চারা পাওয়া যাচ্ছে, 30 থেকে 35 টাকা। আবার আমি দেখে শুনেও আনতে পারছি যে আমি কি কালার নেব, কালার পছন্দ করে তারপরে চারার গঠনও দেখে নিয়ে আসতে পারছি, কারণ যশোরে তো আমাদের হাতের নিকটে। প্রতি পিস লিলিয়াম ফুল পাইকারি বিক্রি হয় 150 টাকা থেকে 200 টাকায়, আর জারবেরা 10 থেকে 12 টাকায়। দামি এসব ফুলের চারা উৎপাদন ও চাষিদের প্রশিক্ষণ দিচ্ছে আরআরএফ। আগামী কয়েক বছরের মধ্যে এসব বিদেশি ফুলের চারা উৎপাদনে বাংলাদেশের সম্ভাবনার কথা জানালেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এখানে জারবেরা ফুলের পাশাপাশি আমরা লিলিয়াম, টিউলিপ, নন্দিনী ফুলের চারা তৈরি করছি টিস্যু কালচারের মাধ্যমে, যেগুলো আমাদের দেশে মোটামুটি প্রচুর চাহিদা আছে। এবং একটা লিলিয়ামের ফুলের তার যে স্টিক প্রায় 250-300 টাকা করে কৃষক বিক্রি করতে পারে। তা সেক্ষেত্রে এই ফুলগুলো আগে বিদেশ থেকে আমদানি হতো, তাই এখানে উৎপাদনের পরে আমাদের দেশের চাহিদা মেটানোর পরেও আমরা এই ফুলগুলো আশা করছি ভবিষ্যতে তারা বিদেশে রপ্তানি করতে পারবে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, যশোর। গোপালগঞ্জের শৈলদহ নদীতে ভাঙন অব্যাহত রয়েছে। দফায় দফায় ভাঙছে নদীর পাড়। এরই মধ্যে সড়কের একটি অংশ ও ব্রিজ নদী গর্ভে বিলীন। আতঙ্কিত হয়ে পড়েছে টুঙ্গিপাড়া উপজেলার পশ্চাৎপদ ডুমুরিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামবাসী। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ শাহ তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত। গোপালগঞ্জে শৈলদহ নদীর চিথলিয়া গ্রামের 76 মিটার এলাকা ভাঙন প্রবণ হিসেবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। তীব্র স্রোত পাড়ে আছড়ে পড়ছে, ভাঙছে পাড়। এই নদীর পাশ দিয়ে চিতলিয়া থেকে ডুমুরিয়া বাজার পর্যন্ত 3 কিলোমিটার দীর্ঘ সড়ক দিয়ে প্রতিদিন 10 গ্রামের অন্তত 10,000 মানুষ যাতায়াত করে। গত ডিসেম্বরে ওই সড়কে চিতলিয়া খাল ও শৈলদহ নদীর সংযোগ স্থলের ব্রিজটি ভেঙে পড়ে। এরপর এবছরের 30 এপ্রিল চিথলিয়া গ্রামে ওই সড়কের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। গত 5 জুন এলাকায় পানি সরবরাহের জন্য নির্মিত পানির ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। এতে চরম দুর্ভোগে এলাকাবাসী। আমরা গরিব, এখন আমরা কোথায় যাব, কি করব, কোন সমাজে ভাঙিয়ে গাঙে যাবে, এত আমরা খাওয়া না নাই আমাদের চিন্তিতে। পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কিও ভাঙার পরিস্থিতি। সামনে বাড়ি ঘর দূর আছে, বাড়ি ঘর দূর এখানে যদি বস্তা এবং ব্লক না দেওয়া হয় এই সব ভাঙে চুরে নদীতে চলে যাবে। 40-50টা গৃহস্থ আমরা বাস করি, সবার খুব অসুবিধা হচ্ছে। 50-60 গজ পরিবার আছে, আমরা এখন এক হিসেবে নিশ্চয় হয়ে গেছি। স্কুলে ছাত্রপত্র যায়, তারা যেতে পারে না, রাস্তা ভেঙে গেছে নদীতে। অন্তত প্রত্যেকদিন 10-15 হাজার লোক যাতায়াত করে। রাস্তাটা যদি দ্রুত সংস্কার না হয় বা কোনো উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে এই পথটা বিলীন হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড থেকে 76 মিটার নদী ভাঙন প্রতিরোধের জন্য চিঠি পাঠানোর পর এর মধ্যে 48 মিটারের ব্যবস্থাপত্র পাশ হয়েছে।
48 মিটারের প্রতিরক্ষা কাজ জিওব্যাগের মাধ্যমে চলমান আছে এবং বাকি অংশের আমরা যদি অনুমোদন পাই তাহলে আমরা বাস্তবায়ন করতে পারব। দ্রুত নদী ভাঙন প্রতিরোধে কাজ শুরু হলে গ্রামীণ জনপদের বিপুল পরিমাণ সম্পদ রক্ষা পাবার প্রত্যাশায় সংশ্লিষ্ট ও এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpds24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।